একটি হাই ভোল্টেজ মিটিং হয়েছে জননেত্রী শেখ হাসিনার সাথে। তবে আপনারা তো বলতে পারেন যে শুক্রবারে এই মিটিংটি হয়েছে, সুতরাং শুক্রবারে কেন ভিডিওটি আপলোড করেনি? কারণ হচ্ছে শুক্রবারে আপনারা সারাদিন আমরা সকলে ব্যস্ত ছিলাম, চুপ্পু আছে না গেছে এটার কারণে, যার কারণে দেখলাম মানুষের ইন্টারেস্ট ওইদিকে থাকবে। সুতরাং আমি চিন্তা শনিবার সকালবেলায় ভিডিওটা যাক, আপনারা সকলে দেখেন। তো অনেকে যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা অলরেডি জেনে গেছেন। আমি মনে বলেছিলাম 8 জন কমিশনার এবং 4 জন আপনার চেয়ারম্যান দেখা করেছেন। সেটা হচ্ছে আপনার জেলা পরিষদের চেয়ারম্যানরা 4 জন। তো 8 জন যারা দেখা করেছেন, এটা এখন অনেকে বলতে পারেন যে ভাই এই 8 জন দেখা করেছেন বা 12 জন দেখা করেছেন, আপনি এগুলো বলে দিচ্ছেন, সকলের নাম বলে দিচ্ছেন, কে কোন এরিয়ার বলে দিচ্ছেন, ভাই কেন ভাই এটা তো ক্ষতি হয়। তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার নেত্রীর সাথে যারা দেখা করেন তারাও যেমন চোর না, তাদের কথা বুক ফুলে বললে সামান্যতম পাপ হবে না। আর যারা মনে করেন যে সব গোপন রাখতে হবে তাদের বলি আপনারা গোপনেই থাকেন, কারণ আপনারা আন্ডারগ্রাউন্ডের লোক। আপনারা হচ্ছেন, আমি সবসময় একটা কথা বলি যে বিএনপির ভিতরে যেমন 20% জামাত আছে, আওয়ামী লীগের ভিতরেও এখনো 30% গুপ্ত জামাত রয়েছে, কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি নেই। তো আপনারা হচ্ছেন সেই জাতীয় গুপ্তরা যারা খবরের জন্য অতিষ্ঠ রাখবেন, কিন্তু কোনো খবর সামনে এসে গেলে ভাই এটা তো গোপন রাখার কথা ছিল, এ সব বইলা দেন কেন ভাই, ওরে ভাই এটা বইলা দেন কেন ভাই, অমুকের নাম তুললেন কেন, এটা হচ্ছে যে আপনাদের ওই যে 10/10 থাকতে থাকতে আপনাদের মাথায় এরকম হয়ে গেছে। তাছাড়া যাক, বাদ দেন, যার যার চিন্তা তার ওই বিনাশকালে বুদ্ধি নাশ একটা কথা আছে, যে আপনাদের কাছে মনে হয় যেন কেউ কথা বললে বা ইয়ে করলে, আমরা কারা দেখা করেছে কারা কথা বলছে এটা বলছি, ওখানে কি কথা হয়েছে ভিতরে কি গোপন কথা হয়েছে সেটা আমরা প্রকাশ করি না, যেটা আপনার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে করে ওটা রেকর্ড করে ছেড়ে দেন। তো আজকে চলুন, আজকে যারা যারা দেখা করেছে দেখেন, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম নেত্রী যেদিন আপনার ঘোষণা দিয়েছেন যে নেত্রী ডিসেম্বরের মাঝে ফিরবেন, তার ঠিক 6 দিন পরে প্রথম একটা গ্রুপ দেখা করেছে, যেখানের মধ্যে আপনারা সকলেই জানেন বিপ্লব বড়ুয়া, SM কি বলে আমাদের এই যে মন্ত্রী সাহেব সমরেজা ভাই, এরপরে ঝর্ণা বারোই, এরপরে নানক সাহেবের মেয়ে, এ ধরনের আরো 8 জন দেখা করেছিলেন। আর আজকে দেখা করেছেন 12 জন। তো এটা ছিল যে আপনার ঢাকা দক্ষিণের 8 জন কমিশনার। 2 নং ওয়ার্ডের কমিশনার আনিসুর রহমান সরকার বা আনিসুর রহমান, উনি কমিশনার ছিলেন দক্ষিণ গোরান ও খিলগাঁও এলাকার, খিলগাঁও থানা। এরপরে 10 নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, উনি হচ্ছেন যে মতিঝিল এজিবি কলোনি ফকিরাপুল এলাকা, মতিঝিল থানা। এরপরে 20 নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন বা ফরিদউদ্দিন, এলাকা হচ্ছে যে আপনার সেগুনবাগিচা, তোপখানা রোড, বঙ্গবন্ধু এভিনিউ এবং ঢাকা মেডিকেল কলেজ সচিবালয় সংলগ্ন এলাকা, মানে শাহবাগ থানার উনি। 21 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, এলাকা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, নীলক্ষেত ও রমনা এলাকা, শাহবাগ থানা। 24 নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ এলাকা, শহীদনগর ও আমলিগোনা এলাকা, লালবাগ থানা। এবং 38 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আহমেদ ইমতিয়াজ মান্নাফি অথবা গৌরব, যিনি গৌরব নামে পরিচিত, 38 নম্বর উনি। ওনার এলাকা হচ্ছে নবাবপুর রোড, কাপ্তান বাজার, বনগা লেন, জেনিনগর রোড লেন এলাকা, ওয়ারি থানা। এরপরে 69 নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদের এলাকা ডেমরা, কামারপাড়া ও ডেমরা ইউনিয়নের প্রাক্তন 1, 2 ও 4 নং ওয়ার্ডের। এই 8 জন কমিশনার দেখা করেছেন, সাথে যে 4 জন আপনার জেলা পরিষদের চেয়ারম্যান দেখা করেছেন। তাদের একজন হচ্ছে পিপলু, যশোর জেলা পরিষদ, নাসির, সিলেট জেলা পরিষদ, রোমান, শেরপুর, রাজশাহী এবং মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী। ওনারা দেখা করেছেন নেত্রীর সাথে। এখন নেত্রীর সাথে দেখা করেছেন, তবে
আজকের যে হাই ভোল্টেজ যে মিটিংটা, এটা কমিশনার এবং জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে নিয়ে এই মিটিংয়ে ওনাদেরকে সবাইকে একসাথে বসে সমন্বিত, ওনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে মনে হয়েছে যে ভাই একসময় যে গণভবনে যায় নেত্রীর সাথে যেভাবে দেয় ওই রকম জমজমাট নেত্রীর আবাসস্থল, নেত্রী যেখানে আছেন হাই সিকিউরিটি হেভি জমজমাট, ওখানে যে কথা বলে এসেছেন। তবে ওনাদের কারোর সাথে পার্সোনালি 1 মিনিট করেও কথা বলেননি, সমন্বিত সকলকে একসাথে রেখে। যতটুকু জানতে পারলাম সেখান থেকে নেত্রীর যে কথাটা ছিল সেটা হচ্ছে যে সকলে প্রস্তুতি নিতে হবে, আমাদের সময় খুব সংকীর্ণ। নেত্রী হাসতে হাসতে নাকি বলেছেন যে নভেম্বর ডেডলাইন, ডিসেম্বর হেডলাইন। নভেম্বর ডেডলাইন, ডিসেম্বর হেডলাইন, মানে ডিসেম্বরের সমস্ত পত্রিকায় হেডলাইন হয়ে যাবে নেত্রী দেশে। এটা নাকি হাসতে হাসতে উনি সবাইকে বললেন যে ডেডলাইন হেডলাইন সবাই তৈরি হও, সমন্বিত। তবে নেত্রী আবারও একটা কথা সুস্পষ্টভাবে প্রত্যেকটা নেতাকে বলেছেন, এই মুহূর্তে বিভাজন নয়, শুধু ঐক্যের দরকার। আর আমার তৃণমূলের কর্মী বাহিনী যারা প্রচণ্ড কষ্টে আছে, জেলে আছে, ভেতরে আছে, এদের সবার খোঁজ খবর প্রত্যেকটা নেতা নিতে হবে। কে কি করছেন না করছেন আমার কাছে লিস্ট আছে, ওখানে কিছু কিছু কমিশনার বলছিলেন যে আমি খবর নিচ্ছি বা খবর নিচ্ছি, জেল থেকে পাঠাচ্ছি। উনি নাকি সরাসরি অনেককে বলেছেন যে আপনি কিছুই করছেনও না, আপনার যতটুকু করার করছেন না বলতে আপনার যতটুকু করার সক্ষমতা আপনার তার 10 ভাগের 1 ভাগও করছেন না। নেত্রী সবাইকে বলছে যে আপনি 100% করেন, আপনারা করেন। করতে যাইয়া যদি এর ভিতরেও যদি সক্ষমতা তো আর সকলের 100% নাই, যেমন ধরেন আমি 10 কেজি তুলতে পারবো, তাই বলে আমার পক্ষে 15 কেজি তোলা সম্ভব না। তো ওই রকমই অবস্থা যে নেত্রী বলছে বাকিটা আমি দেখব। তবে আমার কোনো তৃণমূল কর্মী মানে 3-4 বলছে যে ওদের কষ্ট আমার সহ্য হয় না, আর ওদের কষ্ট দেখেই আমি আমার গলায় ওরা রশি ঝুলাবে বলার পরেও আমি দেশে ঢুকছি শুধুমাত্র আমার তৃণমূলের কর্মী এবং আমার দেশের আম জনগণ ওদেরকে দেখার জন্য, যে ওদের বিপদে ওদের পাশে দাঁড়ানোর জন্য। সুতরাং বুঝতেই পারেন এই মিটিংয়ে এরপরে নেত্রী ভেতরে আরো অনেক নির্দেশনা দিয়েছেন, সকলকে প্রস্তুতি নিতে বলেছেন, আরো অনেক কিছু হয়েছে, ওগুলো আসলে ফাইনালি বলা হয়তো যাবে না বা বলার ইচ্ছাও নেই। কিন্তু নেত্রী তৃণমূলের উদ্দেশ্যে যা বলেছেন সেটাই বললাম, এবং যারা দেখা করেছেন কমিশনার ওনাদের নামও আপনাদেরকে বলে দিলাম, এরিয়া ওয়ার্ড সহ বলে দিলাম। এর ভিতরে যদি কেউ যদি ভাইগা যায়, পালায়া যায়, সেটা হচ্ছে অন্য কথা। তবে আমরা যারা সমর্থক, এই পার্টির সমর্থক, নেতা কর্মী, নেতারা তো ভাই নেতা, আর আমরা তো কিছুই না, আমরা একজন সমর্থক। তাই বললো যে আমাদের মধ্যে ভালো খারাপ যেমন আছে, তার মধ্যে হয়তো আমরা 90% যারা আছি, 90% ওরা শেখ হাসিনার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করি না, এবং আমরা বিশ্বাস রাখি যে নেত্রী ঠিকই ফিরবেন। উনি যখন বলেছেন, উনি যেটা বলেন সেটা করেন। আর 10% 50-50 চান্স, তারা মনে হয় না, মনে হয় না, মনে হয়, এই ধরনের লোক যারা আছে তাদের থেকে একটু দূরে থাকে। আর ওই যে সব নিউজ সব খবর যে আরে না, একটা জিনিস শুধু বুঝে রাখেন, এই নিউজগুলো যত বেশি সরকারের ভেতরে যায় তত বেশি সরকার নড়ে উঠে। নেত্রী যখন এর আগে বলেছিলেন আমি আসবো, তোমরা টেনশন করো না, কারো কোনো টেনশন ছিল না। যেই বলছেন ডিসেম্বর আসবে, ওই আমার ভাইয়া ছাইয়া কাইয়াদের বিচি কিন্তু কান্ধে উঠে গেছে। আর এই যে গতবারের হাই মিটিং আর আজকের হাই ভোল্টেজ মিটিং এর পরে আগামী 2-4 দিনের ভিতরে যদি উত্তরের কেউ যায়, দক্ষিণের আরো যায়, তারপরে ঢাকার বাহিরের কমিশনাররা যায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চেয়ারম্যানরা যায়, তখন অবস্থাটাই সরকারের কি হবে দেখেন। আর এরা যখন নেত্রীর সাথে কথা বলে তখন এরা আসলে উৎসাহ পায়, দেশের ভিতরে এরা তখন কথা বলতে পারে। আর নেত্রী এখন যেটা চাচ্ছে, আমাদের সকলকে গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে আমাদেরকে মিশে যাওয়ার একটা নির্দেশনা আছে। মিশে যান এবং বুঝান, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস নাই, তেল নাই, একটা একাকার অবস্থা, এই জিনিসগুলো শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে অবস্থাটা কি চলছে। আপনাকে বলতে হবে না আপনি আওয়ামী লীগ সমর্থক, আপনি শুধু সমালোচনা করেন, চায়ের দোকানে বৈশা সমালোচনা করেন, আয় হায় রে আজকে টমেটো কিনতে গেছিলাম, টমেটোর এত দাম, আরে ভাই আমি বাঁচুম কেমনে,
শুধু এই কথাগুলা তোলেন মানুষের কাছে। আপনি 3 অক্ষর তুলবেন, এবার 100 জন এটা কথা কইতেছে। চায়ের দোকানে যায় ফোনে কথা বলতে বলতে এটা তুলতে পারেন। ওই বিড়ির দোকানে বিড়ি টানতে টানতে কথাটা তুলতে পারেন। রাস্তার উপরে খাড়াইয়া রিক্সার মধ্যে বইয়াও রিক্সাওয়ালার লগে আলোচনা করতে পারেন। এর জন্য আপনারা আমি আওয়ামী লীগ কর্মী, এই দেখেন শেখ হাসিনা, না না না, ওগুলো কিচ্ছু বলার দরকার নাই। শুধু কাহিনী তুলে দেন এদের মাথায় ধরবে, সেটাই হবে। এই ছিল আজকের এই হাই ভোল্টেজ বৈঠকের যারা গিয়েছেন তাদের নাম এবং জানিয়েছি। বাকি আস্তে আস্তে যত খবরই আসবে আস্তে আস্তে আপনাদেরকে দিতে থাকবো। আমি জানি আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নাগাদ শেখ হাসিনা ফিরতে পারেন। আমি সেই প্রসঙ্গে আসছি আপনাদের প্রশ্নের জবাব দিতে, বা আপনাদের যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠা মেটানোর আমি পুরো চেষ্টা করছি। এখন আপনাদের মনে থাকতে পারে সার্জিও গোর তিনি খুব শীঘ্রই বাংলাদেশ যাচ্ছেন। বাংলাদেশ যাওয়ার আগে এই পটভূমিটা বলা দরকার। বাংলাদেশ যাওয়ার আগে তিনি শেখ হাসিনার সঙ্গে একবার দেখা করেছিলেন। এর আগে বহুবার করেছেন, কিন্তু এবারে 2-1 দিনের মধ্যে হয়তো দেখা করেছিলেন। আমি সঠিক ডেটটা আমি জানি না, ফলে আমি আপনাকে কনফার্ম বলতে পারবো না কবে দেখা করেছিলেন, কোন সময় দেখা করে, তার সঙ্গে কে ছিলেন। তো দেখা করার পরেতে তার সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয়, এবং গতকালকে রাত্রিবেলা শেখ হাসিনা অজিত দোভালকে ফোন করেন যে আমি দেশে ফিরবো, এই ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। অজিত দোভাল বললেন, আপনি তো আপনি দেশে ফিরবেন সে কথা আপনি বলেছেনই, নতুন কি আছে? বলে আছে, কথা আছে। তারপরেতে অজিত দোভাল তার কাছে যান, তাদের মধ্যে দীর্ঘ কথাবার্তা হয়। আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে একটু বলি, আপনাদের দেশের যারা নেতা আছে তারাও তার সঙ্গে ফিরবেন। বিভিন্ন দেশে, লন্ডন, আমেরিকা থেকে বিভিন্ন দেশে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। এবং কম্বোডিয়া থেকে আরম্ভ করে লন্ডন, আপনার আমেরিকা, তারপর আপনার কি বলে অস্ট্রেলিয়া, কোথাও বাদ নেই, বিভিন্ন দেশে তারা রয়েছেন। এখন তাদেরকে যাতে ঢোকার ব্যাপারে কোনো রকম ইমিগ্রেশনের ঝামেলা না হয়, তার জন্য 107 জনের না 105 জনের একটি লিস্ট আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে ধরিয়ে দেওয়া হয়, যে তাদেরকে কোনো ঝামেলায় না জড়িয়ে তাকে যেন সিধে ঢোকানো হয়। এবং এদের থাকার ব্যবস্থা করার জন্য এই শুধু 4-5 দিন তারা থাকবেন, আইটিবিপি, সিআরপিএফ, তারপর আপনার যে সমস্ত সেনা অফিসার, সেনা ক্যান্টনমেন্ট, তারপর আপনার বিএসএফ এর যে সমস্ত ক্যান্টনমেন্ট, সে সমস্ত জায়গায় টোটাল 56টা ফ্ল্যাট বুক করা হয়েছে। এটা হচ্ছে গতকালের খবর, বুক করা হয়েছে আগেই, খবরটা পেয়েছি আমি গতকালকে। এবং গতকাল রাত্রিবেলা থেকে আমি এই খবরটার পেছনেই লেগেছিলাম। তখন আমি একটা খবর পাই যে তুর্কির থেকে ফেরার পথে ভারতবর্ষে আসতে চান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখন আমি কনফার্ম করতে পারিনি, যত রাতে 10:30টার সময় ভিডিও করছি, কাকে ধরে কি কনফার্ম করবো। তা আজকে সকালবেলা কনফার্ম করেছি, ভারতের পক্ষ থেকে কোনো সবুজ সিগন্যাল দেওয়া হয়নি। তার সঙ্গে
কথা বলার জন্য তাকে ভারতবর্ষে আসার জন্য কোনো সবুজ সিগন্যাল দেওয়া হয়নি, কারণ ভারতবর্ষ ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করে না। আপনাদের মনে আছে ওয়াকারুজ্জামানের সঙ্গে আগে আমাদের সেনাপ্রধান দীনেশ ত্রিবেদী, পূর্বতন সেনাপ্রধান, রেগুলার যোগাযোগের মধ্যে ছিলেন। এখন নতুন সেনাপ্রধান যিনি এসছেন তিনি আর যোগাযোগ করেন না, তিনি একদম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছেন। ফলে ওই যে কথাটা আমি বলেছিলাম গতকালকে, ফেরার তার ভারতবর্ষে তার আসার ওয়াকারুজ্জামানের ইচ্ছা প্রকাশ করা, এই খবরটা ঠিক ছিল, কিন্তু ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দেয়নি বলে তিনি ভারতবর্ষে আসতে পারছেন না, তিনি বাংলাদেশেই ফিরে যাচ্ছেন। তারপর তার কি হবে সে তো ভবিষ্যৎ বলবে। এবার ফিরে আসি শেখ হাসিনার কথা। শেখ হাসিনা সঙ্গে গতকাল রাতে অজিত দোভালের কথা হয়েছে গভীর রাত পর্যন্ত, এবং শেখ হাসিনাকে অজিত দোভাল বলেন, আপনি তো বলেই দিয়েছেন যে আপনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, আমরা সেই ব্যবস্থা করছি, অন্তত সার্জিও গোর ফিরে আসুন, তিনি ফিরে এলে পরে তাহলে তো আপনি একটা ডেট ফিক্স করুন। উনি বললেন যে সার্জিও গোরের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে, তিনি আমার সঙ্গে কথা বলেই তিনি ঢাকা যাচ্ছেন, আমি বিস্তারিত বলেছি। এবং সেই ভিডিও, CNN এর সেই ভিডিও, যে সার্জিও গোর কি কি বার্তা নিয়ে যাচ্ছেন, কি কি প্রশ্ন নিয়ে যাচ্ছেন, সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি পেছন দিকে একটুখানি ভিডিওগুলো ঘুরিয়ে দেখেন, আপনার 7 দিন আগের ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। এবার তার ডেট জানতে চাওয়া হয়। তিনি একটা ডেট বলেছেন, আমি অমুক মাসের অমুক দিনকে ফিরব। দেখুন, দিনটা আমি বলবো না তার নিরাপত্তার স্বার্থে, কিন্তু মাসটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেপ্টেম্বর। ইতিমধ্যে যে সমস্ত জায়গায় আপনাদের নেতা মন্ত্রী পূর্বতন ছিলেন তাদেরকে সমস্ত ডেকে পাঠানো হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, তারা 4-5 তারিখে সেপ্টেম্বরের মধ্যে তারা কলকাতায় চলে আসছে, এই দিল্লিতে চলে আসছে। দিল্লিতে এসে তারা যে সমস্ত ভবনগুলো বললাম সে সমস্ত ভবনে তারা উঠবেন, তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এদিকে 107 সিটের একটি প্রাইভেট জেট ভাড়া করা হয়েছে। এখন উনি কোন পথে ফিরবেন সেটা কিন্তু ভারতবর্ষ ঠিক করে দেবে। বলেছেন, অজিত দোভাল বলেছেন আপনি ফিরুন, ঠিক আছে, কিন্তু আপনি রুটটা চেঞ্জ করুন। আপনি স্থলপথে ফিরবেন না জলপথে ফিরবেন না বিমান পথে ফিরবেন, আমরা বিমান রেডি করে রেখে দিচ্ছি আপনার জন্য। 107 সিটের একটি বিমান, প্রাইভেট জেট, তার জন্য যেদিন ফিরবেন তার 2 দিন আগে থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে, তাকে নামিয়ে দিয়ে চলে আসবেন। 107 সিটের একটি বিমান, প্রাইভেট জেট। এখন এই টোটাল ঘটনাটা আমি যদি ডেটটা বলে দিই তাহলে ভারত সরকার আমার পিটিয়ে লাশ করে দেবে, কারণ এটা সম্পূর্ণ তার নিরাপত্তার স্বার্থে। আপনারাও নিশ্চয়ই চাইবেন না তার নিরাপত্তা বিঘ্নিত হোক। তাই ডেটটা আমি বললাম না, মাসটা আমি বলে দিলাম, সেপ্টেম্বর মাস। এর মধ্যে সার্জিও গোর যাচ্ছেন, ভারতের সঙ্গে সার্জিও গোরের কথাবার্তা হয়েছে, ডক্টর জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হয়েছে, এবং তারা একসঙ্গে ভারতবর্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে বাংলাদেশ নিয়ে কাজকর্ম করতে চায়। ভারত বলেছে আমাদের আপত্তি নেই, আমরা তো বলেছিলাম আগেই যে আমরা একাই করে নেবো, কিন্তু
আপনাদের যখন এত উৎসাহ এবং আপনাদের যখন এতটা অপরাধ বোধ, তখন আপনারা করুন। ভারতের যা সাহায্য লাগবে ভারত করবে, আর আপনারা যদি না করেন ভারত নিজে করে নেবে। সে সম্পর্কে রিপোর্টও আমি করেছিলাম। ফলে এই যে টোটাল ব্যাপারটা সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দয়া করে আমাকে দিনটা জিজ্ঞেস করবেন না, আর আমায় ভুল বুঝবেন না যে আমি ইচ্ছে করে দিনটা বললাম না। আপনারা খুব ভালো করে জানেন এই জামাত এবং বিএনপি এই দিন জানতে পারলে তাহলে তার আগে থেকে কি ব্যবস্থা নিতে পারে। আপনাদেরও সতর্ক থাকতে হবে নেত্রীর ব্যাপারে। আর একটা কথা কি বলতে গেলাম, আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, তিনি কোন পথে ফিরবেন সেদিনকেই তিনি জানাবেন। আর হ্যাঁ, যেটা ভুলে যাচ্ছিলাম, সেটা আমি যেটা বলেছিলাম যে দিন সাতেক আগে তিনি জানিয়ে দেবেন দলীয় কর্মীদের দেশের যে আমি ওই দিনকে ওই পথ দিয়ে ফিরছি, এবং সেটা তিনি ভিডিও বার্তায় বলবেন। একটি বিদেশি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতির উদ্দেশ্যে এবং বিদেশিদের যত রাষ্ট্র আছে তাদের উদ্দেশ্যে ওই বার্তাটি দেবেন। সেটা হচ্ছে মার্কিন টেলিভিশন CNN। এটাও আমি বলে দিলাম। ফলে সারা বিশ্ব জেনে যাবে যে শেখ হাসিনা ওই দিনকে ফিরছেন। এইবার তারপরে তারা কাকে কি করে ফাঁসির দড়িতে ঝোলানো হয়, সারা বিশ্বের চাপকে সামলে রেখে তারেক রহমান সরকার বুঝে নেবে। আমাদের কি আছে? আমরা চাই একটা সুন্দর ভালো বাংলাদেশ সরকার, যাদের সঙ্গে আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের সম্পর্ক ছিল। আমরা এই বর্তমান বাংলাদেশ সরকারকে চাই না। বর্তমান বাংলাদেশ সরকারকে হটিয়ে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের বাংলাদেশ সরকার চাইছি, যেখানে পূর্বের ভুলগুলো আর দ্বিতীয়বার শেখ হাসিনা শিক্ষা নিয়ে, পূর্বের শিক্ষা নিয়ে দ্বিতীয়বার আর করবেন না, এবং দেশে ফিরে তিনিই দেশের হাল ধরবেন। সেটা নির্বাচনের মাধ্যমে হোক বা সরাসরি কি হবে তা আমি বলতে পারছি না। তবে সেপ্টেম্বরে উনি যে ফিরছেন সে ব্যাপারে আমি আপনাদের কনফার্ম করে দিলাম। এবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।